আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। পর্ব ৬৮ লিখেছেন ইলমা বেহরোজ। পদ্মজার শরীর ঘেমে ভিজে একাকার। প্রচণ্ড গরম লাগছে। সকালে খুব ঠান্ডা ছিল। সোয়েটার পরার পর তার শরীর কাঁপছিল। তাই আমির পদ্মজার গায়ের শাল পেঁচিয়ে দিয়েছিল। তারপর তো আমির বেরিয়ে গেল। এখন পদ্মজার গরমে ঘামছে। সময়টা দুপুরবেলা। সূর্য আজ অনেক তেজ নিয়ে আকাশে উঠেছে। পদ্মজা হাঁসফাঁস লাগছে, গরমে মাথা ব্যথা হয়ে গেছে। বসে থাকতে থাকতে কোমরও বেশ অবশ হয়ে গেছে। আশেপাশে আশেপাশে কারো সারা শব্দ নেই। ভোরের দিনে মেয়েদের চিৎকার কানে এসেছিল। পদ্মজার কিছু সে দাঁতে দাঁত চেপে সহ্য করেছে। খট করে দরজা খুলে যায়। পদ্মজার চোখ তুলে তাকালো। আমির এসেছে। পরনে ফুল হাতার শার্ট গেঞ্জি। পদ্মজা দেখে দৃষ্টি সরিয়ে নিল। আমির পদ্মজার হাতে পায়ের বাঁধন খুলে দিল। তারপর শাল সরাতে চাইলে পদ্মজা বাধা দিয়ে বলল, আমি পারবো। আমির সরে দাঁড়ালো। পদ্মজা গা থেকে শাল বিছানায় রেখে সোয়েটার খুলল। তারপর কাট কাট গলায় বলল, দয়া করে আমাকে আর বাঁধবেন না। নিজের পায়ে নিজে কুড়াল মারা স্বভাব আমার নেই। বসে থাকতে থাকতে আমার কোমরের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। ২-৩ দিন বসে থাকলে হাড় ক্ষয় হয় না। পদ্মজা হতাশ হয়ে বলল, আমার যন্ত্রণা হয়। ঝিমঝিম করে পা। আমির ঘরের এক কোণে থেকে কাঠের বক্সের দিকে এগিয়ে আসতে আসতে বলল, মামার বাড়িতে আসোনি যে যেভাবে চাইবে সেভাবে হবে। ১০০টা মেয়ে কি জোগাড় হয়ে গেছে? আচমকা পদ্মজার এমন প্রশ্নে তাও শান্ত কণ্ঠে আমির বক্স খুলে একটা ছুরি বের করল। পদ্মজার জবাব দিল স্বাভাবিক কণ্ঠে, এত সহজ নাকি? এত সব রিদওয়ান কেন যে তোমাকে বলল? আপনি আমার মাকে কিভাবে মারতে চেয়েছিলেন? পথের কাঁটা রাখতে নেই। পদ্মজা চমকে গেল, আহত হলো। আমির কত স্বাভাবিক ভাবে তার মাকে উদ্দেশ্য করে বলল, পথের কাঁটা রাখতে নেই। পদ্মজা কথা বলার মতো আর মন পাচ্ছে না। কষ্টটা যেন সরে গেছে। শুধু তীক্ষ্ণ চোখে আমিরের পিঠের উপর তাকিয়ে রইল। আমির উবু হয়ে কি যেন খুঁজছে। দরজা খোলা। পদ্মজা পরিকল্পনা করল সে এখানে এক দৌড়ে ধড়কতে চলে যাবে। যেই ভাবনা সেই কাজ। এক পা করে পিছিয়ে যায়। আমির তা দেখেই পদ্মজাকে উদ্দেশ্য করে বলল, পালাতে পারবে না। পদ্মজা থমকে দাঁড়ালো। বলল, পালাচ্ছি না। আমির উঠে দাঁড়ালো। পদ্মজার দিকে তাকিয়ে বলল, তা কোথায় যাচ্ছ? পদ্মজা বিছানায় এসে বসল। তার মাথা কোনো কাজই করছে না। এখানে কোনো পথই নেই। সব পথ বন্ধ করা। সে ভীষণ বিরক্ত হয়ে বলল, আমি তো আপনার কোনো ক্ষতি করছি না, করবও না। আমাকে বাঁধবেন না, অনুরোধ। ছলনার পথ নিতে চাইছ? ছলনা করব কেন? টয়লেটে যেতে পারি না, শুতে পারি না। স্বামীর নতুন বাড়িতে এসেছি তো নাকি? একটু শান্তি তো দিবেন। অভিনয়ে খুব কাঁচা তুমি। হচ্ছে না, ভালো করে অভিনয় করো, নয়তো যা বলার সোজাসুজি বলো। পদ্মজা থমথমে হয়ে গেল। সে সোজাসুজি আর কিছুই বলল না। এক রাত চলে গেল। মানে আর ৭ দিন বাকি। কিছু করতে পারবে তো? আমির বক্স থেকে একটা বক্স হাতে নিয়ে পদ্মজার দিকে ফিরে বলল, যদি এটা ধরতে পারো, তোমার বসা শোয়ার সব কিছু ব্যবস্থা করে দিয়ে যাব। কথা শেষ করতেই বক্সটা পদ্মজার দিকে ছুঁড়ে মারল। পদ্মজা ধরে ফেলল। আমির অবাক, বক্সের দিকে ফিরল। বলল, দারুণ, আমি আমার কথা রাখব। পদ্মজা বক্সটির এক মাথা ধরে টান দিতেই একটা ছুরি বেরিয়ে আসে। সে অবাক হয়ে আমিরের দিকে তাকালো। আমির মনোযোগ দিয়ে কি যেন খুঁজে চলেছে। পদ্মজা তাৎক্ষণিক ভাবল, ছুরি দিয়ে যে আমিরকে ভয় দেখাবে। ভয় দেখিয়ে সবগুলো মেয়েকে বাঁচিয়ে ফেলবে।
তার উত্তেজিত মস্তিষ্ক গভীরভাবে কিছু আর ভাবল না। পরিকল্পিত পানির মতো সহজ ভেবে কি যে ধীরে ধীরে এগিয়ে গেল। আমির আর চোখে খেয়াল করলো পদ্মজা আসছে, আর তার হাতে ছুরি। তাও আমির নড়ল না, ও ওইভাবেই রইল। আমির যখন একটু দূরে, তখন পদ্মজা হাতটা থামিয়ে দৌড়ে এসে আমিরের গলায় ছুরি ধরে বলল, সবগুলো মেয়েকে ছেড়ে দিন, নয়তো আমি আপনাকে মেরে ফেলবো। আমির হাসল, বলল, পদ্মজা, এখানে শুটিং হচ্ছে না। পদ্মজা অস্পষ্ট হয়ে আছে, তবুও সে ভাঙা গলায় হুঙ্কার ছেড়ে বলল, যা বলছি করুন। আমির নাছোড়বান্দা স্বরে বলল, করব না। পদ্মজার আশায় পাহাড় দুই ভাগ হয়ে গেল, তবুও সে হার মানায় মেয়ে নয়। বলল, আমাকে সহজ ভাববেন না, আমি কিন্তু স্বামী বলে ছেড়ে দেব না। এত লম্বা হয়ে লাভ কি হলো? স্বামীর গলায় ছুরি ধরলে পায়ের আঙুলের উপর ভর দিতে হচ্ছে তোমার। এবার পায়ের পাতা মাটিতে ফেলো, নয়তো আঙুল ভেঙে যাবে। পদ্মজা দাঁতে দাঁত কিরমির করে বলল, গতকাল থেকে আপনি আমার সাথে মশকরা করে যাচ্ছেন। আমির চমৎকার কৌশলে তার জায়গায় পদ্মজাকে নিয়ে আসে, তার পদ্মজার জায়গায় সে চলে আসে, শুধু ছুরিটা আলাদা। আমির বলল, তোমার হাতের ছুরি দিয়ে সুতাও কাটা যাবে না, ভোঁতা ছুরি। খেয়াল না করেই আমিরকে আক্রমণ করতে চলে এসেছ। মশকরা আমি করছি না, তুমি বাচ্চাদের মতো আচরণ করছো। বুদ্ধি হাঁটুতে চলে এসেছে। গতকালের শরীফের মৃত্যুটা তোমাকে তোমার জায়গা থেকে নড়বড় করে দিল। সেখানে আমার সাথে যুদ্ধ ঘোষণা করছো, বোকামি। এখন আমি যদি তোমার গলায় শিরাটা কেটে ফেলি, আমার হাতের ছুরি কিন্তু ভোঁতা না। পদ্মজা মেরুদণ্ড সোজা হয়ে যায়। আমির এমনভাবে চেপে ধরে ছুরি ধরেছে যে মনে হচ্ছে এখনই আমির তার প্রাণ নিয়ে নেবে, কিন্তু আমির সেটা করল না, পদ্মজাকে আলগা করে দিল। পদ্মজা ছাড়া পেয়ে দ্রুত সরে দাঁড়ালো। আমির বলল, আগে ঘোর কাটিয়ে নিজের অবস্থায় ফিরে আসো। কথা শেষ করে যখনই আমির বের হবে, তখন পদ্মজা প্রশ্ন করল, এত মন্দ ভাগ্য কেন হলো আমার? আমির জবাব না দিয়েই চলে গেল। পদ্মজা মেঝেতে বসে ডুকরে কেঁদে উঠল। সে কোন দিকে যাবে, কি করবে, দিক দিশা পাচ্ছে না। এত ভেবেও কোনো কুল কিনারা পেল না। আমির যদি তাকে বেঁধে না যায়, তবে সে কিছু করার চেষ্টা করত, কিন্তু সেটা কখনোই হবে না। আমির বোকা না, সে খুব সতর্ক এবং চালাক। পদ্মজা কান্না করা ছাড়া করার মতো আর কিছু পাচ্ছে না। নিজের কপাল চাপড়ে শুধু কান্না করার সুযোগ আছে এখানে। আমির হ্যান্ডকাপ নিয়ে আসলো, পদ্মজার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। পদ্মজা কিছু বলল না, আমিরও বলল না। হ্যান্ডকাপ পরিয়ে আমির তার মতো চলে গেল। বের হওয়ার পূর্বে আরভিদকে বলল, পদ্মজার হাতে হ্যান্ডকাপ পরানো আছে, যদি এখানে হাঁটাহাঁটি করে কিছু বলো না। আমি বড় দরজার নতুন তালা চাবি একটা, আর সেটা আমার কাছে। যাই করুক বের হতে পারবে না। আরভিদ বলল, যদি আমাকে আক্রমণ করে? ও হাত ছাড়া কাউকে আক্রমণ করতে পারে না, তাই নির্ভয়ে থাকবে। যা ইচ্ছে করুক, পাত্তা দিবে না। মনে করবে পিঁপড়া ঘোরাঘুরি করছে। আরভিদ বলল, জি স্যার। মেয়েগুলোকে খাবার দিবে? আমার আসতে অনেক রাত হবে। জি স্যার। আমির রাফেদকে নিয়ে বেরিয়ে পড়ল। যাওয়ার পূর্বে ভালো করে সবকিছু দেখে নিল। পদ্মজা দ্বারা তার ক্ষতি হতে পারে এমন কোনো পথ আছে নাকি? নেই। আমির নিশ্চয়ই বেরিয়ে যায়। পদ্মজা হাঁটুতে মুখ গুজে বসে আছে। আচমকা তার খেয়াল হলো তার হাত বন্দি, কিন্তু পা বন্দি না। সে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো।
বেরিয়ে আসলো বাইরে। চারদিকে নির্জন থমথমে। সে আগে প্রতিটি ঘরে গেল। একটু রিদওয়ান ঘুমাচ্ছে, বাকি ঘরগুলো খালি। সে পা টিপে টিপে স্বাগতম দরজা পেরিয়ে দরজার সামনে এসে দাঁড়ালো। ধরক্তের মানে সে মনে মনে ভেবে নিয়েছে ধর্ষণ, এবং ধর্ষণ থেকে নেওয়া রক্তটা বোধহয় এদের মনের আনন্দ, তাই নামকরণ করা হয়েছে ধরক্ত। পদ্মজা দরজা ধাক্কা দিতে আরভিদ সামনে এসে দাঁড়ালো। মৃদুল সাইকেল নিয়ে বড় সড়কে পূর্ণার জন্য অপেক্ষা করছে। তারা রায়পুর মেলায় যাবে, আজ শেষ দিন। পূর্ণার নাকি অনেক দিন ইচ্ছে রায়পুর মেলায় যাওয়ার, কিন্তু হেমলতা কখনো মেলায় যেতে দেয়নি। তিনি সবসময় ভিড় থেকে মেয়েদের দূরে রাখতেন। পূর্ণা তার বন্ধুদের কাছে শুধু শুনেছে, কখনো যায়নি। কথায় কথায় যখন মৃদুলকে সে বলল তার ইচ্ছের কথা, মৃদুল তাৎক্ষণিক পূর্ণাকে জানালো, আমি তোমায় নিয়ে যাব। কাইল দুপুরে বড় সড়কে আইয়া পইরবা, বোরকা পইরা আইবা। মৃদুল অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে ওঠে। তখন দূরে ক্ষেতে দেখা যায় পূর্ণাকে, কালো বোরকা পরা, আপাদমস্তক বোরকা দিয়ে ঢেকে রাখা, মাথার উপর তুলে রেখেছে নিকাব। সড়কের দুই পাশে বিস্তীর্ণ ক্ষেতের আইল ধরে ছুটে আসছে পূর্ণা। ওড়নার অধিকাংশ অংশ বাতাসে উড়ছে। মৃদুল মনোমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। পূর্ণা মৃদুলের কাছে এসে হাঁপাতে থাকলো। হাঁপাতে হাঁপাতে বলল, অনেক দেরি হয়ে গেছে তাই না? বড় আম্মা আইতেই দিচ্ছিল না। মৃদুল পূর্ণার পাতলা ঠোঁটের মুখশ্রী দৃষ্টি নিবদ্ধ রেখে বলল, কি বইলা আইছো? কিছু না, বলছিলাম শারুদ চাচুর বাড়িতে যাব। তখন বলল, কোথাও যাওয়া যায় নাই। আপা জানতে পারলে নাকি বড় আম্মার উপর রাখবে, তাই না বলেই চলে এসেছি। চিন্তা করবে তো। না বলে কতবার বের হয়েছি, কিছু হবে না। মৃদুল তাড়া দিয়ে বলল, তাইলে তো হইলই, তাড়াতাড়ি উঠো, যাইতে সময় লাগবো। পূর্ণা এতক্ষণ সাইকেল খেয়াল করলো। সে বলল, সাইকেল করে যাব? মৃদুল ফিরে তাকালো, বলল, তাইলে কি দিয়া যাইবা? হাইটা গেলে বাড়ি আইতে আইতে আজকে সারা রাত লাগবো। মৃদুল পিছনে থাকা খালি জায়গাটা পূর্ণার তাকালো। মৃদুলের খুব কাছে। তার এখানে বসতে মৃদুলের পেটের জায়গায় ধরতে হবে। ভেতরে পূর্ণার হাড় হিম হয়ে আসে। এতদিনের পরিচয়ে একজন আরেকজনের হাতও ধরেনি, আর আজ এত কাছে বসে পেট জড়িয়ে ধরতে হবে। পূর্ণা ঢোক গিলে মিনমিনিয়ে বলল, সাইকেল দিয়ে যাব না আমি। মৃদুলের ভ্রুজোড়া বেঁকে যায়। সে ধমকে উঠল, নাটক করতাছো কেন? তাড়াতাড়ি ওঠো আর মুখটা ঘোরো, মানুষ দেখব। সূর্যের কিরণ এসে পড়ে মৃদুলের চোখ মুখে। স্নিগ্ধ চকচকে ফর্সা মুখের সাথে বেঁকে যাওয়া দুটি ভ্রু কি সুন্দর করেই না মানিয়েছে। পূর্ণা সেদিকে চেয়ে থেকে কিছু বলতে পারল না। নিকাব দিয়ে মুখ ঢেকে মৃদুলের পিছনে বসল। মৃদু হাসল। সে চোখ পড়ল না পূর্ণার। মৃদুল সাইকেলে পা দিতেই পূর্ণা খামচে ধরে মৃদুলের পেট। মৃদুলের সর্বাঙ্গ একটা অচেনা সুন্দর অনুভূতি উথাল পাথালে ঢেউ ওঠে। পূর্ণার বুকে দ্রুম দ্রুম শব্দ হচ্ছে। নিঃশ্বাস এত বেশি এলোমেলো হয়ে পড়েছে যে পূর্ণার মনে হচ্ছে এখনই সে মারা যাবে। মৃদুল আটপাড়া পার হয়ে পূর্ণার উদ্দেশ্যে বলল, কাঁপতাছো কেন? পূর্ণা কিছু বলতে পারল না। কি লজ্জা! সে কাঁপছে সেটা মৃদুল টের পাচ্ছে। পথের দুটি দিকে যত দূরে চোখ যায় বিস্তীর্ণ মাঠ, কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না। পূর্ণা দূরে চোখ রেখে চুপ করে রয়েছে। মৃদুল বলল, পূর্ণা,
এ কেমন মায়াময় ডাক! পূর্ণার হৃদয়ে উঠে অপ্রতিরোধ্য তুফান বয়ে যায়। বুকে এত জোরে জোরে শব্দ হচ্ছে কেন? যদি মৃদুল শুনে ফেলে, তা তো লজ্জায় মরে যাবে। মৃদুল আবার ডাকল, পূর্ণা। পূর্ণা জুবুথুবু হয়ে উত্তর দিল, কি? আমার হাত পা অবশ হয়ে যাইতেছে কেন? আমারও। সাইকেল থেমে গেল। মৃদুল পূর্ণাকে বলল, নামো। পূর্ণা নামল। মৃদুল বলল, সাইকেল দিয়ে আর যাওয়া যাবে না, দূরে থাকা ভালো। তোমার ছোঁয়া বিজলির মতো বাইরাইতেছে আমারে। মৃদুলের কথা শুনে পূর্ণার খুব হাসি পেল। সে হাসি আটকে রাখল না, হেসে ফেলল। যদিও হাসি দেখা যায়নি, তবে মৃদুল বুঝতে পারল পূর্ণা হেসেছে। সে মুখ ভার করে বলল, হাসো হাসো, হাসবাই তো, আর একটু হলে মরেই যেতাম। পূর্ণা সশব্দে হেসে উঠল। মৃদুল বলল, হইছে, আর হাসা লাগবে না, হাঁটো। মাঠের মাঝখান দিয়ে যাই, কি বলো? তাইলে তাড়াতাড়ি যেতে পারবো? পূর্ণা হ্যাঁ সূচক মাথা নাড়ল। বলল, সাইকেলে কি করবেন? হাত দিয়ে ঠেলে নিয়ে যাব। দুইজন তাড়াতাড়ি পা চালিয়ে রায়পুর চলে আসে। মেলায় ঢুকতেই আসরের আজান পড়ে যায়। পূর্ণার মাথায় যেন বাজ পড়ে। সে ভীত কণ্ঠে বলল, আসরের আজান পড়ে গেছে? বাড়ি কখন যাব? আর একটু পর তো সন্ধ্যা হয়ে যাবে। আসুন চলে যাই, মাত্রই তো আসলাম। কিছু কিন না, এরপর যামুনে। দেরি হয়ে যাবে। খালি চুড়ি আর লিপস্টিক হইলেই নিয়ে যাব, আসো। মৃদুল শক্ত করে পূর্ণার হাত ধরল। এই প্রথম মৃদুল হাত ধরেছে। সঙ্গে সঙ্গে পূর্ণার মনে হলো চারদিকে সব ভিড়, কোলাহল থমকে গেছে নাগরদোলার ক্যাচক্যাচ শব্দ। পূর্ণার মনের আঙিনা জুড়ে নৃত্য শুরু হয়। সে ভুলে যায় তার বাড়ি ফেরার তাড়া। মৃদুল যেদিকে নিয়ে যায় সে সেদিকেই ছুটে যায়। চারদিকে কত শব্দ, কত মানুষ, রং বেরঙের কত শাড়ি, গহনা, চুড়ি। কিছুই পূর্ণার চোখে পড়ছে না। শুধু অনুভব করছে একটা পুরুষালী হাত শক্ত করে তার হাত ধরে রেখেছে। মনে মনে এই মানুষটাকে সে ভালোবাসে। রঙিন রঙিন স্বপ্ন দেখে এই সমাজ বিয়ের বাজারে সাদা কালোর ভেদাভেদ করবে জেনেও সে ভালোবাসে। গায়ের রং মানে কি আর ভালোবাসা হয়? মৃদুল একটা চুড়ির দোকানে আসে, গিয়ে দাঁড়ালো। 8 ডজন চুড়ি কিনল। পূর্ণা মানা করলো, মৃদুল শুনেনি। চুড়ি কেনার পর মৃদুল বলল, অন্য কিছু দেখো। নূপুর নিবে না? পূর্ণা মাথা নাড়ালো, সে নূপুর নিবে। সে একটা একটা করে নূপুর দেখা শুরু করলো। মৃদুল 1 ডজন নূপুর চুড়ি কিনে দিল। চুড়িগুলো নিজের চোখের সামনে ধরল। চুড়ির গোল ফাঁকা অংশে পূর্ণার মুখটা ভেসে ওঠে। নিকাব মুখের উপর তুলে রাখা, চিকন নাক ফুলটা জ্বলজ্বল করছে। পূর্ণা একজোড়া নূপুর হাতে নিয়ে মৃদুলের দিকে তাকালো। মৃদুল দ্রুত চুড়ি সরিয়ে নিল, অন্যদিকে তাকালো। পূর্ণার ঠোঁটে হাসি ফুটে ওঠে। কথা ছিল শুধু চুড়ি লিপস্টিক কিনে চলে যাবে, অথচ মৃদুল পড়ল পূর্ণার জন্য পুরো মেলাটা কিনে ফেলে। পূর্ণা মৃদুলের পাগলামি দেখে অবাক, চমকে চরম পর্যায়ে। এত কিছু নিচ্ছে, সব জিনিস রাখার জন্য বড় ব্যাগও কিনল। পূর্ণা মৃদুলকে চাপা স্বরে প্রশ্ন করল, এত কিছু কেন নিচ্ছেন? মৃদুল বলল, জীবনের প্রথম আম্মার জন্য শাড়ি, জুতা কিনেছিলাম। আজ যখন আমার সুযোগ পেয়েছি মেয়ে মানুষের জন্য কেনাকাটা করার, কিনতে দাও। সন্ধ্যার আজান কানে আসতে পূর্ণা গলা শুকিয়ে যায়। সে খপ করে মৃদুলের হাত বাহু খামচে ধরে কাঁদো কাঁদো স্বরে বলল, আমার আর কিছু লাগবে না, জীবনে আর মেলায়ও আসবো না, বাড়ি নিয়ে চলুন। কাঁদতেছো কেন? আইসা, আর কিছু কিনবা না? বাজারে যাই, তারপর বাড়িতে যামু।
মেলার প্রবেশ করার পূর্বে রায়পুরের বাজারের একটা দোকানে মৃদুলের আর তার সাইকেলটা রেখে এসেছে, যাওয়ার সময় নিয়ে যাবে। দোকানদার মজিদ হাওলাদারের নাম শুনে মৃদুলকে বাসায় যেতে বলেছিল। মৃদুল বলেছে আরেকদিন যাবে। তারা মেলা থেকে বের হওয়ার সময় একজন লোক মৃদুলের পিঠে চাপড় দিয়ে বলল, মৃদুল না? মৃদুল পরিচিত কারো কণ্ঠ পেয়ে উৎসুক হয়ে ফিরে তাকালো। লোকটি দেখে চিনতে পারলো, বলল, আরে গফুর ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি। রায়পুরে কি মেলায় আসছেন? ছোট বইন্ডার জামাইয়ের বাড়ি এইখানে। তোমার সাথে কেলাইডা বউ নাকি? বিয়ে করলা কবে? পূর্ণা আক্রষ্ট হয়ে চোখ নামিয়ে নিল। মৃদুল আর চোখে পূর্ণাকে দেখে তারপর বলল, জি ভাই, বউ মাসখানেক হইল। তখনই পূর্ণা মৃদুলের পিঠে চিমটি কাটল। মৃদুল আউ করে উঠল। গফুর উৎসুক হয়ে তাকিয়ে আছে, তাই সে জোরপূর্বক হেসে বলল, আজকে অনেক শীত, শীতে টিমটি মারে। আইসা ভাই, আজ আসি। রায়পুরে কার বাড়িতে আইসো কইলা না তো? অলন্দপুরে আইসি ফুপুর বাড়িতে। এখন যাই ভাই। মজিদ হাওলাদার তোমার ফুপার ভাসুর না? জি। মানুষটার দেখার অনেক ইচ্ছে আছিল। অনেক ভালো কথা শুনি। মৃদুলের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সে দাঁতে দাঁত চেপে হাসি ফুটিয়ে বলল, চাইলে আইন, আমি তো আছি, আমারে এখন যাইতে দেন। যাও মিয়া। মেলার বাইরে এসে পূর্ণা বলল, বউ বললেন কেন? মৃদুল বলল, তে কি কইতাম? গ্রামে তোমারে আমারে মানুষ একলগে কথা কইতে দেখলে, হাঁটতে দেখে, এতেই নিন্দা করে। এখন যদি কেউ জানে সন্ধ্যাবেলায় আমার সাথে এত দূরে মেলায় আইসো, কি হইব জানো? এই জন্য বউ বলছি। পূর্ণার কণ্ঠে অভিমান টের পাওয়া গেল। মৃদুল মুচকি হাসল, বলল, আর কি যেন বলবো? পূর্ণা কিছু বলল না। শীতে তার হাত পা অবশ হয়ে যাচ্ছে। এখানে অনেক বাতাস। হাঁটতে হাঁটতে মৃদুল বলল, ভয় পাইতেছ না? পূর্ণা অবাক হয়ে জানতে চাইল, কিসের ভয়? পরপুরুষের সাথে রাতের বেলা অনেক দূরে আছো, যদি কিছু হয়ে যায়। মৃদুলের কথা শুনে সত্যি সত্যি ভয় পেয়ে যায় পূর্ণা। সন্দিহান দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে মৃদুলের দিকে। মৃদুল পূর্ণার তাকানো দেখে হেসে উঠল। পূর্ণা ভেবাচেকা খেয়ে বলল, আমতা আমতা করে বলল, হাসছেন কেন? আমারে ভয় পাও দেইখা। মৃদুল হা হা করতে হাসতে থাকলো। পূর্ণার খুব রাগ হয়। সে মৃদুলকে ফেলে সামনে হাঁটতে থাকে। মৃদুল পিছনে ডাক, আরে খাড়াও, বাজারে অনেক ভিড়। চিৎকার চেঁচামেচি, মারামারি লেগেছে বোধহয়। মৃদুল পূর্ণার রায়পুরের ছোট বাজারের ঘাটের সামনে দাঁড়িয়ে আছে। এত ভেজাল দেখে মৃদুল পূর্ণাকে বলল, তুমি এইখানে খাড়াও, এইদিকে কেউ নাই, আমি যাইতেছি আর আইতেছি। পূর্ণা চারপাশে দেখল। ঘাটে অনেক নৌকা, ট্রলার বাঁধা। কেউ নেই, সবাই বোধহয় বাজারে। মানুষ ঝগড়া করতে আর সময় পেল না। মৃদুল চলে গেল। পূর্ণা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। দূর থেকে ইঞ্জিনের শব্দ আসছে। কোনো ট্রলার এদিকে আসছে। গা হিম করা ঠান্ডা। পূর্ণা ব্যাগ থেকে নতুন কেনা শাল বের করে গায়ে জড়িয়ে নিল। এবার ঠান্ডা কম লাগছে। ট্রলারের ছাদে বসে আমির সিগারেট ফুঁকছে। তার এক পা ঝুলছে। শীতের তীব্রতায় আমিরের রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তবুও উঠে গিয়ে শীত বস্ত্র ব্যবহার করছে না, সহ্য করছে। নদীর জলে চেয়ে থেকে কিছু ভাবছে। তার মাথার প্রচণ্ড ব্যথা। ৩-৪ দিন ধরে সারাক্ষণ কপালের রগগুলো দপদপ করছে। সারাদিন দৌড়াদৌড়ি করছে। খুব ঝুঁকি নিয়ে এইবার তারা মেলায় শিকার করেছে। কখন
কোন ভুল হয়ে যায় কে জানে। সারাক্ষণ একটা আতঙ্ক কাজ করে। আমির যে ট্রলারে বসে আছে এই ট্রলারটি ঘাটে বাঁধা। তাদের আরো 4টা ট্রলার পাশে আছে। আমিরের ডান পাশে একটা ইঞ্জিনের ছোট্ট নৌকা এসে থামলো। নৌকায় রয়েছে মজিদ, খলিল আরো 2জন লোক। তাদেরকে দেখে আমির দ্রুত সিগারেট ফেলে দিয়ে ছাদ থেকে নামলো। মজিদকে ভক্তির সাথে সালাম দিল। মজিদ গম্ভীর করে সালামের উত্তর নিয়ে বলল, এইখানে কি করছো? আমির বাধ্য ছেলের মতো বলল, মেলায় এসেছি, আম্মা পাঠিয়েছেন। তাড়াতাড়ি ফিরে। জি আব্বা। মজিদের সাথে থাকা 2জন লোক মজিদের সাথে বুকে বুক মিশিয়ে বলল, তাইলে এখন আসি ভাই। মজিদ বলল, জি আসুন, শুক্রবার কিন্তু আসবেন। আরে আসবো। আপনি দাওয়াত করবেন আর আমরা আসতাম না? মজিদ হেসে বলল, সাবধানে যাবেন। লোক দুটি চলে যেতেই আমির ছাদে উঠে বসে আরেকটা সিগারেট ধরালো। তীক্ষ্ণ চোখ মজিদের দিকে তাকিয়ে বলল, সব চাপ কি আমার উপরেই? অন্যদের নাকে সরিষার তেল দিয়ে আরাম করা হচ্ছে। মজিদ বলল, আরে আব্বা আমার, আমরাও তো আছি। খলিল বাঁকা স্বরে বলল, সারা বছর তো আমরাই এইখানে দাঁড়াই। এই কয়দিন তো তোর খলিল পুরো কথা শেষ করতে পারল না। আমির বাধা দিয়ে খুব বিরক্ত নিয়ে বলল, তুই চুপ থাক। তোর স্যারারে বলবি কাল বিছানা ছাড়তে, নয়তো ওর ইঞ্জিনে এমন আঘাত করব, সামনে না বিয়ে করতে যাচ্ছে সেই বিয়ে ভেঙে যাবে। আমির, চাচাকে তুই তুকারি করতে নিষেধ করেছি না অনেকবার? মানুষ শুনলে কি বলবে? মানুষের জন্যই তোরে চাচা ডাকি, আর তোমার জন্যই বেঁচে আছে, নয়তো ওর দেহ এতদিনে পচে মাটির সাথে মিশে যেত। খলিলের মুখটা অপমানে থমথমে হয়ে যায়। প্রতিদিন আমিরের অপমান, দুর্ব্যবহার সহ্য করতে হচ্ছে, বিন্দুমাত্র সম্মান করে না। খলিল মজিদের পাশে থেকে দূরে গিয়ে বসল। মজিদ মুখ দিয়ে কারক শব্দ করে বলল, কেন যে তোরা নিজেদের মধ্যে ভেজাল করিস? এতে তো আমাদের দলই দুর্বল হয়ে যাবে। আমির নির্বিকার কণ্ঠে বলল, কাউকে লাগবে না, আমি একাই যথেষ্ট। বললেই তো হবে না, একা চলা যায় না। আরে যাও তো। আমিরের মেজাজ তুঙ্গে। এত রেগে আছিস কেন? আমির চোখ বড় বড় করে তাকালো। তার চোখ দুটি লাল, ভয়ঙ্কর রেগে আছে সে। মজিদ আর কথা বাড়ালো না, নৌকা ছেড়ে দেয়। তার চোখের পলক দূরে হারিয়ে যায় নৌকাটি। ট্রলারের ভেতর থেকে মুক্ত বেরিয়ে আসে। আমিরের বললে, ভাই সেইডারে সামলানি যাইতাছে না, যেভাবে সামলানো যায় সেভাবেই সামলা। চুলের মুঠি ধরে মা বাপ তুলে গালি দিবি। মেয়েরা ছেলেদের মুখে নোংরা গালিগালাজ শুনে দুর্বল হয়ে যায়, ভয় পায়। এই কথাটি কতবার বলবো? মন তো ভেতরে চলে যায়। আমির সিগারেটের ধোঁয়া শূন্যে উড়িয়ে ঘাটের উপর ভিটায় তাকালো। একটা বোরখা পরা মেয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তার প্রখর দৃষ্টি মেয়েটাকে নিশানা করে। রাফেদ বাজারে থেকে রং চা নিয়ে আসে। আমির রাফেদকে বলল, ঘাটের মুখে মানুষ আছে? না স্যার। বাজারে এক দোকানে আরেক দোকানদারের সাথে মাথা ফাটিয়ে দেওয়া, রক্তারক্তি অবস্থা, সবাই ওইখানে। আমির চারপাশে চোখ বুলিয়ে নিল। কেউ নেই। রাফেদকে বলল, ওই যে মেয়েটাকে দেখছো, নিয়ে আসো। রাফেদ ভেবাচেকা খেয়ে গেল। তাকে ঝুঁকি নিয়ে খোলা জায়গায় শিকার। সে ঢোক গিলে বলল, কি বলছেন স্যার? এভাবে তো সময় আছে হাতে, এখন ঝুঁকি নিতেই হবে। পারলে মানুষের মাঝ থেকেই তুলে আনতে হবে। সম্ভ্রান্তে নিয়ে যাও, কোনো রকম বিপদ ছাড়া মেয়েটিকে নিয়ে আসবে। স্যার। আমির জায়গা ছেড়ে দূরে চলে যায়।
রাফেদের কথা সে শুনল না। তার বারবার মনে হচ্ছে পদ্মজাকে মায়া দিয়ে রেখেছে এইভাবে, পদ্মজাকে মায়া দেখিয়ে এইভাবে ছেড়ে আসে সে ভুল করে ফেলেছে। কেন ভুল মনে হচ্ছে জানে না। পদ্মজা একবার খুন করেছে, এছাড়া সে খুব সাহসী বুদ্ধিমতী। সে চাইলে বুদ্ধি দিয়ে অনেক কিছু করতে পারে, কিন্তু কি করবে? ব্যর্থ হতে কোনোভাবেই পারবে না। মেয়েগুলোর ঘরে ঢুকতে পারবে, কথা বলতে পারবে, এর বেশি কিছু না। তবুও মনটা কু ডাকছে, ভুল হয়েছে মনে হচ্ছে। সে নিজেকে নিজেই প্রশ্ন করে, আমি কি কোনো বোকামি করে ফেললাম? ওদিকে সব ঠিক আছে তো? রাফেদ হাঁ করে আমিরের যাওয়া দেখল। তারপর একটা কাচের বোতল তরল কিছু ঢেলে নেওয়া রুমালে। মন্তরকে নিয়ে ট্রলার থেকে নামলো। তাদের লক্ষ্য অপেক্ষাকৃত কালো বোরখা পরা মেয়েটি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।